আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠলেই কি আপনার পায়ে তীব্র ব্যথা হয়? যদি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে যদি পায়ে জ্বালা করে, তাহলে এই ভিডিওটি হতে যাচ্ছে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমি ডাক্তার নুরুল আলম চৌধুরী আশি, কনসালটেন্ট ইন্টারভেনশন ফিজিওথেরাপিস্ট হিসেবে কর্মরত আছি। আমরা আজকে পায়ের গোড়ালির অতি সাধারণ কিন্তু একটি কষ্টদায়ক ব্যথা নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটা হলো প্লান্টার ফাসাইটিস। প্রথমেই আমরা একটু জানতে চেষ্টা করব প্লান্টার ফাসাইটিস জিনিসটা আসলে কী। আমাদের মানবদেহে পায়ের গোড়ালি থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত একটি ফাসা বা টিস্যু থাকে, যা প্লান্টার ফাসা নামে পরিচিত। বারবার আঘাতপ্রাপ্ত হওয়ার জন্য বা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যথা পাওয়ার জন্য এই টিস্যুটিতে প্রদাহ তৈরি হয় বা ইনফ্লামেশন হয়, ফলে খুব ব্যথা হয়, তখনই আমরা এটাকে বলি প্লান্টার ফাসাইটিস। এখন কেন হয় এই প্লান্টার ফাসাইটিস? সাধারণত আমরা যারা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে থেকে কাজ করি, বা যাদের ওজন হঠাৎ করে অনেক বৃদ্ধি পায়, কিছু কিছু রোগ আছে যেমন ডায়াবেটিস, বিশেষ করে স্পন্ডাইলোআর্থ্রাইটিস, এই রোগে এই প্লান্টার ফাসাইটিসটি অনেক সময় আমাদের লক্ষণ হিসেবে দেখা দেয়। এছাড়াও জন্মগতভাবে যাদের ফ্ল্যাট ফুট বা হাই আর্চ ফুট নামক রোগটি রয়েছে, তাদের ক্ষেত্রেও এই রোগটা হতে পারে। অনেকে এটাকে হিল পেইন বলে অবহেলা করেন, আসলে এটা হিল পেইন না, এটা হচ্ছে প্লান্টার ফাসাইটিসের প্রদাহের কারণেই হয়ে থাকে। সাধারণত কাদের হয় এই রোগটা বেশি? পুরুষ মহিলা উভয়ই এই রোগে আক্রান্ত হতে পারে, তবে যাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ করতে হয়, যেমন আমাদের ট্রাফিক পুলিশ রয়েছেন, ডাক্তার রয়েছেন, নার্স রয়েছেন, টেকনিশিয়ান, এবং যারা অনেক লম্বা সময় দৌড়ায়, তাদের ক্ষেত্রে এই রোগটা হতে পারে। আর যাদের ওজন অস্বাভাবিকভাবে বেশি, তাদের এই রোগটা বেশি হয়। এখন আমরা কিভাবে এই রোগটা নির্ণয় করব? সাধারণত রোগীরা যে ধরনের কমপ্লেন আমাদের কাছে আসেন, সেগুলো হয় যে এরকম যে প্রথমে যখন সকালবেলা ঘুম থেকে উঠেন, প্রথম পা ফেলতে গেলেই তার প্রচণ্ড পায়ে ব্যথা হয়, কিছুক্ষণ হাঁটার পরে আস্তে আস্তে ব্যথাটা কমে আসে। আবার যখন উনি অনেকক্ষণ লম্বা সময় বিশ্রাম নেন, বসে থাকেন, যখন বসা থেকে দাঁড়াতে যান, তখনই তার পায়ে ব্যথা তৈরি হয়। অথবা হাঁটা চলাফেরা করতে গেলে পায়ে প্রচণ্ড জ্বালা পোড়া হয়, এবং ব্যথাটা হয় ভেতরে, পায়ের গোড়ালির ভেতরের দিকে। সাধারণত এইসব লক্ষণ যখন রোগীরা আমাদেরকে বলেন, এই লক্ষণগুলো থেকেই আমরা বুঝতে পারি যে এই রোগটা সাধারণত প্লান্টার ফাসাইটিসের কারণেই হচ্ছে। তারপরও এই রোগের অনেকগুলো কারণ থাকতে পারে, যেমন পায়ের গোড়ালির হাড় বেড়ে যায়, যেটাকে আমরা ক্যালকেনিয়ান স্পার বলি। অনেকেই এই রোগটার সাথে ক্যালকেনিয়ান স্পারকে মিলিয়ে ফেলেন। আমরা এই রোগটা ক্যালকেনিয়ান স্পারটাকে এক্সক্লুড করার জন্যই পায়ে এক্সরে একটা করি, যাতে হাড়ের কোনো ধরনের বৃদ্ধি ঘটেছে কিনা সেটা দেখার জন্য। আর বর্তমান সময়ে সবচেয়ে উপযোগী যে পদ্ধতি, সেটা হলো আমরা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে, মাস্কুলোস্কেলেটাল আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে এই প্লান্টার ফাসায়ের পুরুত্বটা আমরা নির্ণয় করি। সাধারণত যদি এটা 6 মিলিমিটারের বেশি হয়ে থাকে, তখনই আমরা সাধারণত এটাকে প্লান্টার ফাসাইটিস হিসেবে ডায়াগনোসিস করে থাকি। এছাড়াও অন্যান্য রোগ এক্সক্লুড করার জন্য প্রয়োজন অনুসারে এমআরআইও করা যেতে পারে, তবে তা সবসময় দরকার হয় না। চিকিৎসা কি? সবচেয়ে আশার কথা হলো 90% রোগীরাই সাধারণ চিকিৎসার মাধ্যমেই এই রোগ থেকে সম্পূর্ণরূপে পরিত্রাণ পেতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে সার্জারি হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই বলে দিলাম যেটা 90% রোগের ক্ষেত্রে সার্জারির কোনো প্রয়োজন হয় না। এই রোগ নিয়ন্ত্রণের জন্য আমরা কিছু জীবনযাত্রা নিয়ন্ত্রণে রাখি, কিছু ওষুধ রাখি, কিছু ইন্টারভেনশন করে থাকি। জীবনযাত্রার মাধ্যমে যেমন আমরা করি, পেশেন্টের যদি ওজন অতিরিক্ত থাকে, আমরা তাদেরকে বলি ওজনটা কম করতে এবং ওজন কমাতে। অনেকক্ষণ লম্বা সময় দৌড়ানো বা অনেক লম্বা সময় হাঁটা, এগুলো আমরা তাদেরকে নিষেধ করতে বলি। এই রোগের একটা প্রধান কারণ থাকে অনুপযুক্ত জুতা, শক্ত জুতা, ফ্ল্যাট জুতা পরার কারণে। তাই আমরা রোগীদেরকে এই ধরনের শক্ত জুতা, ফ্ল্যাট জুতা পরিহার করতে বলি। সেই জায়গায় আমরা নরম সোলের জুতা বা হিল কুশন ব্যবহার করতে বলি। আর তাছাড়া আমরা কিছু ব্যায়াম দেখাই দিই, যেগুলো হচ্ছে কাফ মাসেল স্ট্রেচিং এক্সারসাইজ, আমাদের প্লান্টার ফাসা স্ট্রেচিং এক্সারসাইজ, টাওয়াল দিয়ে, আঙ্গুল দিয়ে টাওয়ালটাকে বড় করা, ছোট করা, এই ধরনের এক্সারসাইজগুলো যদি আমরা নিয়মিত 6 থেকে 8 সপ্তাহ নিয়ম অনুসারে করতে পারি, তাহলে এই রোগ মোটামুটি ভালো হয়ে যায়। এছাড়াও এই ব্যথার এই জীবনযাত্রা নিয়ন্ত্রণ সাথে ব্যায়ামের পাশাপাশিও ব্যথা কমানোর জন্য আমরা অনেক সময় একটু ব্যথানাশক ওষুধ ব্যবহার করি। অনেক সময় অনেক রোগীদের দেখা যায় যে বিভিন্ন কারণেই হোক, জীবনযাত্রা পরিবর্তন করার পরেও হোক, অনেকের ব্যথা একেবারেই কমে না। সেক্ষেত্রে আমরা প্রয়োজন অনুসারে ওই যে প্লান্টার ফাসা যেখানে প্রদাহ হচ্ছে, সেখানে মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসাইডাল গাইডের মাধ্যমে আমরা অনেক সময় স্টেরয়েড ইনজেকশন ব্যবহার করে থাকি। তবে বর্তমান সময়ে স্টেরয়েড ইনজেকশনেরও কিছু সাইড ইফেক্ট আছে,
তাই বর্তমানে পিআরপি নামক একটা চিকিৎসা পদ্ধতি আসছে, যেটা খুবই সর্বাধুনিক পদ্ধতি, যা রোগীর শরীরের নিজের রক্ত থেকেই আমরা প্লাটলেট নামক অংশটাকে আলাদা করে সেই অংশটাকে প্রিপেয়ার করে আমরা রোগীর যেখানে প্রদাহ হচ্ছে প্লান্টার ফাসায় সেখানে আমরা নির্দিষ্ট সময়ে অন্তর অন্তর 3 থেকে 4 বার আমরা এটা দিয়ে থাকি। এটাকে আমরা পিআরপি থেরাপি বলি। এই মাধ্যমে প্রদাহটা তার রক্তের মাধ্যমে আস্তে আস্তে কমে আসে এবং আস্তে আস্তে তার ব্যথা অনেকাংশেই কমে যায়। এটাই হচ্ছে আসলে আমাদের সম্পূর্ণরূপে চিকিৎসা পদ্ধতি। তাই আমি বলবো যে কোনোভাবে এই ব্যথাকে কখনোই অবহেলা করবেন না। আপনার অথবা আপনার পরিবারের কারো যদি প্লান্টার ফাসাইটিস রোগটা থাকে তাহলে অতি সত্বর একজন ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্টের সাথে যোগাযোগ করুন, নিয়মিত চিকিৎসা গ্রহণ করুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাই।